নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সামনে দুটো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আপনার কানাড়া রবেকো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটা রেজাল্ট আজকে এসছে এবং আজকে তার কনকলও হয়েছে। এবং দ্বিতীয়টা সেটা হচ্ছে নিপ্পন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটার কিন্তু গতকাল রেজাল্ট এসছে এবং কনকল হয়েছে। তো আমরা এই দুটো কোম্পানি আলোচনা করার সাথে সাথে একটা তুলনামূলক ভাবে দেখাবো যে কোন কোম্পানিটা কোন জায়গায় রয়েছে। এবং শুধুমাত্র এই দুটো কোম্পানি না, এর আগেও তো আমরা মিউচুয়াল ফান্ডের বেশ কিছু কোম্পানি আমাদের চ্যানেলে কভার করেছিলাম, যেমন এইচডিএফসি করেছি, আপনার আদিত্য বিড়লা সান লাইফ করেছি এবং আইসিআইসিআই করেছি। তো সব পুরো সেক্টরটার একটা ওভারঅল আমরা ডিসকাশন করে দেখাবো যে সেক্টরে কে কে উইনার হচ্ছে, সেক্টরে কে উইনার হচ্ছে, কারা এগিয়ে আছে এবং কারা কিন্তু লুজ লুজার বা বলতে পারেন তারা কিন্তু জায়গাটা তাদের আগের থেকে খারাপ হচ্ছে। তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন। আশা করি এই ভিডিও থেকে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং নিজের ইনভেস্টমেন্ট জার্নিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমেই আসি যে আজকে যদি আমরা প্রথমে কানাডা রবেকো নিয়ে আলোচনা করি। এই যে কানাডা রবেকো, এরা মোটামুটি আইপিও এসেছিল আজ থেকে মোটামুটি 5-6 মাস আগে এর আইপিও এসেছে। তো কোম্পানি আইপিওর পর থেকে মার্কেটে এই শেয়ারটা নিয়ে কিন্তু বহুত আলোচনায় রয়েছে এই মুহূর্তে কোম্পানি। তো মিউচুয়াল ফান্ডের আলোচনা করতে গেলে যে সবসময় আমরা কিন্তু দেখবো যে সেই মিউচুয়াল ফান্ড কোম্পানির যে অ্যাসেট তারা ম্যানেজ করে সেখানে কত গ্রোথ আসছে। তো এই কোম্পানি যদি আমরা দেখি, অ্যাসেট যেটা সে ম্যানেজ করে সেখানে 14%-এর কাছাকাছি কিন্তু তার গ্রোথ এসছে। এবার আপনি যদি তার পুরো ইন্ডাস্ট্রি দেখেন, এই মুহূর্তে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি গ্রো করছে 21% রেটে, তাহলে কোম্পানি আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি থেকে পিছিয়েই আছে। আপনি যদি তার নিয়ারেস্ট কম্পিটিটর দেখেন, এইচডিএফসি, আইসিআইসিআই, তারা কিন্তু মোটামুটি এর থেকে অনেকটা কিন্তু বেশি রেটে কিন্তু তাদের অ্যাসেটকে কিন্তু তারা গ্রো করেছে। এইচডিএফসির ক্ষেত্রে মোটামুটি কত 20%-এর রেটে গ্রো করেছে। আপনি যদি আইসিআইসিআই দেখেন তাহলে কিন্তু তারা মোটামুটি 25-26% রেটে কিন্তু গ্রো করেছে। তার মানে আমরা বুঝতে পারছি কোম্পানি কিন্তু ইন্ডাস্ট্রিতে কম রেটে গ্রো করছে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যেটা ফার্স্ট্রেটিং, সেটা হচ্ছে মানে আপনি দেখুন এই কন্ডিশনও আমরা সবাই জানি লাস্ট 1 বছর ধরে কিন্তু শেয়ার মার্কেট সেভাবে কিন্তু ভালো চলেনি। কিন্তু লাস্ট আপনি যদি এই মার্চ কোয়ার্টারই দেখেন, মোটামুটি নিফটি 15% ফল করেছে। সুতরাং এখান থেকে এই যে আমরা তো জানি যে মিউচুয়াল ফান্ড যে অ্যাসেট ম্যানেজ করে সেটা কিন্তু মার্কেটের সঙ্গে সঙ্গে ওঠানামা করে। তো সেটা জেনারেলি ডাউন হবে, সেটা কিন্তু খুব নর্মাল বিষয়। কিন্তু সব থেকে যেটা খারাপ ব্যাপার হচ্ছে কানাডার ক্ষেত্রে, তাদের কিন্তু এসআইপি, যে আপনি যে এসআইপি করছি বা ইনভেস্টাররা যে এসআইপি করছে, তার কিন্তু গ্রোথ কমে গেছে। 3% কিন্তু এসআইপির যে ফ্লো সেটা ফল করেছে। তার মানে কি হচ্ছে, আপনি যদি দেখেন না তাদের কম্পিউটার তাদের যারা প্রতিযোগী কম্পিউটার কোম্পানি, আপনি যদি তাদের দেখেন, তারা কিন্তু এই মার্কেটের মধ্যেও কিন্তু তাদের এসআইপির কিন্তু গ্রোথ এসছে। এবং এসআইপির গ্রোথ যদি আপনি এইচডিএফসি এবং আইসিআইসিআই এর ক্ষেত্রে দেখেন, তারা কিন্তু মোটামুটি 30%-এর উপর তাদের এসআইপি গ্রোথ এসছে। মার্কেটের অবস্থা যাই থাক, তারা কিন্তু তাদের এসআইপি কে কিন্তু গ্রো করেছে। সেখানে কিন্তু কোনো সমস্যা হয়নি। কিন্তু এই কোম্পানির প্রবলেমটা যেটা সব থেকে ফার্স্ট্রেটিং, যে তাদের কিন্তু এসআইপি কিন্তু ডাউন হয়ে গেছে। তো সেটা কিন্তু একটা কোম্পানির জন্য কিন্তু খুব খারাপ জিনিস। দ্বিতীয় যদি আমরা দেখি কোম্পানির যে কোম্পানির রেভিনিউ গ্রোথ হয়েছে 13%। এবার রেভিনিউ কোথা থেকে আসে? এই যে মিউচুয়াল ফান্ড কোম্পানি যে অ্যাসেটটা ম্যানেজ করে, আপনার অ্যাসেট ম্যানেজ করে, এবং আমরা সেখানে কি দিই? মিউচুয়াল ফান্ড কোম্পানিকে ফিস দিই। এই ফিসটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড কোম্পানি রেভিনিউ। তো আমরা যদি কোম্পানি রেভিনিউ দেখি, 13% কিন্তু গ্রোথ করেছে। এবং স্বাভাবিকভাবে আমরা বুঝতেই পারছি, যদি অ্যাসেট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের সঙ্গে সেটা যদি তার কম্পিটিটরদের থেকে কম থাকে, প্রতিযোগীদের থেকে কম থাকে, তাহলে অবশ্যই তার রেভিনিউ যেটা গ্রোথ করেছে সেটাও প্রতিযোগীদের থেকে কম থাকবে। তো কোম্পানি যে রেভিনিউ গ্রোথ এসছে সেটা কিন্তু মাত্র এই 13%। তো এটা হচ্ছে মোদ্দা বিষয়। তো ওভারঅল যদি আমি দেখি, এই আলোচনা থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, তাহলে আজকে এই কোম্পানিটা মার্কেট শেয়ার কিন্তু লুজ করছে। তার যারা কম্পিটিটর তারা কিন্তু এর তুলনায় মার্কেট শেয়ার গেন করছে এবং কোম্পানি কিন্তু ধীরে ধীরে কিন্তু মার্কেট শেয়ার লুজ করছে। তো এটা হচ্ছে আমাদের এখানে মুদ্রা দেখার জিনিস। এই কোম্পানির ক্ষেত্রে যদি আপনি দেখেন, যেটা সব থেকে ইন্টারেস্টিং বিষয়, যেটার জন্য পজিটিভ বলতে পারেন, পজিটিভ ইন দ্য সেন্স, আজকে বিয়ার মার্কেটে কিন্তু এটা পজিটিভ না, বাট বুল মার্কেটের জন্য পজিটিভ। কি সেটা? কোম্পানি যে টোটাল অ্যাসেট ম্যানেজ করে, তার মধ্যে 91% কিন্তু ইকুইটি অ্যাসেট। ইকুইটি রিলেটেড যে মিউচুয়াল ফান্ড আছে, সেই ইকুইটি রিলেটেড মিউচুয়াল ফান্ডই কিন্তু তারা বেশি ম্যানেজ করে। এই জন্য একটা দেখবেন তাদের কিন্তু অন্যান্য যে ফান্ড, ডেট ফান্ড বলুন, অন্যান্য যে ক্যাটাগরির ফান্ড বলুন, সেগুলো কিন্তু তারা বেশি ম্যানেজ করছে না। এবারে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমরা খারাপ মার্কেটের মধ্যে আছি, বিয়ার মার্কেটে, এবং যেহেতু তারা
পুরোটাই ওই ইকুইটি অ্যাসেট ম্যানেজ করছে বা ইকুইটি ফান্ড ম্যানেজ করছে, কি হচ্ছে আমরা দেখেছি যে ইকুইটি কতটা মানে শেয়ার মার্কেট কতটা ডাউন হয়েছে এবং কতটা খারাপ যাচ্ছে, সেই জন্য কিন্তু তাদের পারফরমেন্স কিন্তু সব থেকে বেশি এফেক্ট করছে এবং কোম্পানি কিন্তু মার্কেট শেয়ার হারাচ্ছে। আবার যখন দেখবেন উল্টোটা হবে, মানে এই কোম্পানি যখন দেখবেন বুল মার্কেটে যাবে, তখন কিন্তু এই কিন্তু সব থেকে বেশি মার্কেট শেয়ার কিন্তু গেইন করবে। তার কারণটা হচ্ছে সেই সময় দেখবেন যে কোম্পানির এই যে ইকুইটি ফান্ড তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে মোটামুটি কি, আজকে যদি আপনি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি দেখেন, তাহলে মোটামুটি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সমস্ত কোম্পানি মিলে অ্যাভারেজে টোটাল যে অ্যাসেট ম্যানেজ করছে তার 54% আসে কিন্তু ইকুইটি থেকে, সেখানে কোম্পানি 90%-এর বেশি ইকুইটি থেকে। তো সুতরাং এখন তো মার্কেটে ফল এসছে বলে তারা খারাপ করছে, কিন্তু এই কোম্পানি কিন্তু যখন বুল মার্কেট আসবে তখন কিন্তু মাথায় রাখবেন এই কোম্পানি কিন্তু সব থেকে বেটার করবে সেই মুহূর্তে। তো এটা হচ্ছে এই কোম্পানির হচ্ছে মানে ব্যাপারটা। কিন্তু এই ধরনের কোম্পানি কিন্তু আমরা মানে প্রথমেই বলে রাখি এগুলো কিন্তু রিস্কি কোম্পানি এই কারণে, কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন কোনো ডাইভার্সিফিকেশন নেই। ইভেন ম্যানেজমেন্ট কনকলে এসে বলছে যে আজকে দেখুন না সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানি তারা পিএমএস চালু করেছে, এআইএফ চালু করেছে, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে, মানে তারা কি করছে, তাদের যে রেভিনিউ স্ট্রিমটা ডাইভার্সিফিকেশন করার চেষ্টা করছে বা বিভিন্ন ব্যবসায় তারা ঢুকছে। এরা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে তাদের পিএমএস এআইএফ এর সঙ্গে যাওয়ার কোনো মানে তাদের ইচ্ছা নেই। প্লাস দেখবেন যে কোনো মিউচুয়াল ফান্ড, আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করতে যাবেন, যে কোনো মিউচুয়াল ফান্ড হাউসের দেখবেন অ্যাক্টিভ মানে যে ইকুইটি মিউচুয়াল ফান্ড সেগুলোও থাকে, আবার দেখবেন ইন্ডেক্স ফান্ডও থাকে। এই কোম্পানির কিন্তু কোনো রকম ইন্ডেক্স ফান্ড নেই এবং ইন্ডেক্স ফান্ডে ঢোকার কিন্তু কোনো প্ল্যানও কিন্তু তাদের নেই। মানে তারা কিন্তু পুরোপুরি এই অ্যাক্টিভলি ম্যানেজ যে ইকুইটি ফান্ড এটাই তারা নিয়ে থাকতে চায়। এবং তার সঙ্গে সঙ্গে এই যে দেখবেন মিউচুয়াল ফান্ড, অনেক মিউচুয়াল ফান্ড হাউসে দেখবেন কমোডিটি ফান্ড আছে, মানে আপনি গোল্ড মানে মিউচুয়াল ফান্ডের থ্রু গোল্ডে ইনভেস্ট করতে পারেন, অন্যান্য কমোডিটিতে রিয়েল স্টেটে ইনভেস্ট করতে পারেন। এরা কিন্তু সেই ধরনের কিন্তু কোনো কাজ করে না। মানে কোম্পানি হচ্ছে একটা প্রিডমিনেন্টলি আপনি বলতে পারেন ইকুইটি বা অ্যাক্টিভ ইকুইটি ফান্ড ম্যানেজ করে। তো সুতরাং এই হচ্ছে কোম্পানির মানে সিচুয়েশন। মোটামুটি কোম্পানির ম্যানেজমেন্ট কনকলে বেশ কিছু যে জিনিসগুলো শেয়ার করেছে তার মধ্যে একটা জিনিস যেটা হচ্ছে ডাইরেক্ট, মানে এখন কিন্তু তারা ইয়ের উপর কিন্তু খুব ফোকাস করছে, মানে ডিজিটাল চ্যানেলের উপর। এখন দেখবেন যে ডিজিটাল থেকে, মানে এখন তো সবার হাতে অ্যাপ হয়ে গেছে, সবাই তো মোটামুটি মিউচুয়াল ফান্ড ডিজিটাল থেকে মানে মানে অনলাইনেই মানে ধরুন অ্যাপ খুলে মিউচুয়াল ফান্ড আমি করিয়ে নিচ্ছি। ফলে কিন্তু এই ডিজিটাল যে মানে চ্যানেল থেকে তাদের কিন্তু 28%-এর মতো মোটামুটি রেভিনিউ আসছে। তার সঙ্গে সঙ্গে তাদের যে ফিজিক্যাল যে মানে ব্রাঞ্চ বলুন, স্টোর মানে ফিজিক্যাল যে ব্রাঞ্চ, সেটাও কিন্তু তারা বাড়াচ্ছে, মানে 23টা থেকে তাদের এখন মোটামুটি 29টার কাছাকাছি কিন্তু ব্রাঞ্চ হয়ে গেছে। এই যে ব্রাঞ্চের এক্সপানশন করছে, এখান থেকে একটা জিনিস মাথায় রাখবেন, ব্রাঞ্চ এক্সপানশন করলে কি হয়, তাকে নতুন এমপ্লয়ি রাখতে হয়, আর নতুন এমপ্লয়ি যদি রাখতে হয় তাহলে কি হয়, তাহলে কোম্পানির খরচা বেড়ে যায়, সুতরাং সেখান থেকে প্রফিটটা কিন্তু কিছুটা কমে যাওয়ার চান্স থাকে। তো এই কোম্পানির ক্ষেত্রে একই কিন্তু মার্কেট শেয়ার লুজ করছে, এসআইপির কিন্তু কোনো গ্রোথ আসছে না, সেখানে যদি প্রফিট ফল করে সেটা কিন্তু কোম্পানির জন্য কিন্তু খুব একটা ভালো হবে না। দ্বিতীয় আর একটা বিষয় যেটা হচ্ছে কোম্পানি কতটা ডাইরেক্ট ফান্ড, মানে আপনারা তো জানেন যে মিউচুয়াল ফান্ড আপনি দুভাবে ইনভেস্ট করতে পারেন। একটা হচ্ছে সরাসরি মিউচুয়াল ফান্ড কোনো কোম্পানির অফিসে চলে গেলেন, সেখানে গিয়ে আপনি অফলাইনে করে আসলেন, অথবা মোবাইলে ধরুন গ্রো বা জিরোধা, এই যে এখন যে সমস্ত ডিসকাউন্ট ব্রোকার আছে তাদের অ্যাপ থেকে আপনি করে নিতে পারেন। যদি এটা করেন তাহলে কিন্তু সেটা ডাইরেক্ট ফান্ড হিসাবে কাউন্ট হবে। আর আপনি যদি এটা মানে মানে ধরুন কোনো ডিস্ট্রিবিউটারকে ডেকে যদি বাড়িতে করান, বা ধরুন আপনি মানে কোনো ব্যাংকে গিয়ে, মানে ধরুন আপনি যদি আজকে কোনো একটা মিউচুয়াল ফান্ড কোম্পানির পলিসি, মানে ধরুন এইচডিএফসির মিউচুয়াল ফান্ড পলিসি আপনি যদি এইচডিএফসি ব্যাংকে গিয়ে করেন, সেটাও কিন্তু রেগুলার প্ল্যান। কারণ কি, এখানে ব্যাংক কিন্তু নিজের যে মানে মানে নিজের মিউচুয়াল ফান্ড কোম্পানি যখন কোনো কিছু বিক্রি করে, তো সেটাও কিন্তু রেগুলার প্ল্যান হয়ে যায়। তো সুতরাং এই যে রেগুলার প্ল্যান, সেই রেগুলার প্ল্যান থেকে কিন্তু তাদের বেশিরভাগ রেভিনিউটা আসে এই কোম্পানির। মোটামুটি 70%, 70 থেকে 72% তাদের রেগুলার প্ল্যান থেকে আসে, 28% মতো তাদের 27-28% আসে কিন্তু আপনাদের ডাইরেক্ট প্ল্যান থেকে। এই হচ্ছে কোম্পানির ওভারঅল মানে মানে সিনারিও এই মুহূর্তে। এবং কোম্পানি যদি আমি ইনভেস্টার বেস দেখি, ইনভেস্টার বেস কিন্তু মানে মোটামুটি সব থেকে যেটা এখানে একটা তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করি, সেটা হচ্ছে কোম্পানি কিন্তু যে ইনভেস্টার বেস সেটা কিন্তু কিছুটা পড়ে গেছে। মানে আমরা ওভারঅল বুঝতে পারছি যে কোম্পানি এসআইপি আসছে না কেন, এটা তো নর্মাল একটা চিন্তা না যে ইনভেস্টার বেস যদি পড়ে যায় তাহলে এসআইপি কোথা থেকে আসবে। তবে একটা জিনিস কিন্তু এখানে যেটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে মানে এই যে মেট্রো সিটিস, মানে ধরুন বড় বড় শহর, এবং এই মানে যেগুলো বড় বড় শহর দেখবেন মানে শহর ঘেঁষা মফস্বল অঞ্চল, সেইগুলোতে কোম্পানির তো মানে মোটামুটি বিজনেস তো ছিল, এবার কিন্তু তারা এই বিয়ন্ড 30 সিটিস, মানে ধরুন একটু গ্রামাঞ্চল বা একটু পিছিয়ে পড়া যে সমস্ত অঞ্চল, সেখানে কিন্তু বেশ ভালো গ্রো করছে। যদি আপনি দেখেন ইন্ডাস্ট্রি, মানে গোটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যদি দেখেন, 18% কিন্তু তাদের কন্ট্রিবিউশন আছে কিন্তু এই ধরনের সিটিসে।
মানে এই ধরনের শহরে, কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেটা 23%, মানে এই রুরাল অঞ্চলে কিন্তু সব থেকে তারা ফোকাস করছে। দেখবেন এখন যত মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে না, তারা এই কিন্তু টায়ার 2 টায়ার 3 সিটিজ মানে শহরতলি, মফস্বল এবং একটু রুরাল জায়গা, এই সমস্ত জায়গায় কিন্তু নতুন নতুন মানে ইনভেস্টর আসছে, নতুন নতুন ইয়ং জেনারেশনের কাছে কিন্তু স্মার্টফোন আসছে। তো সুতরাং সেখান থেকে কিন্তু কোম্পানির কিন্তু একটা ভালো প্রসপেক্ট আছে। তো এই তো আমরা মোটামুটি বুঝতে পারলাম কানাডা রবেকো। এবার চলে আসি আমরা দ্বিতীয় কোম্পানিটার কথায়, সেটা হচ্ছে নিপ্পন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট। তো প্রসঙ্গে বলে রাখি যে এই নিপ্পন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট কিন্তু এই মুহূর্তে গোটা ইন্ডাস্ট্রিতে যে মানে তারা যে অ্যাসেট ম্যানেজমেন্ট করে, সেই অ্যাসেট ম্যানেজমেন্টের সব থেকে বেশি কিন্তু তাদের গ্রোথ এসছে। এবং কোম্পানি কিন্তু এই কোয়ার্টারে তারা সব থেকে বেশি প্যাটেও কিন্তু মানে তারা যে প্রফিট, সেটাও কিন্তু তাদের ইতিহাসের মধ্যে সব থেকে বেশি কিন্তু তারা গ্রো করেছে। তো এই মুহূর্তে যদি আমরা দেখি তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের গ্রোথ সেটা কিন্তু 30%। আপনি দেখুন, আমি প্রথমেই বললাম যে ইন্ডাস্ট্রি গ্রো করেছে কত, 21%। বাকি যাদের আমরা বললাম এদের কম্পিটিটর, এইচডিএফসি গ্রো করেছে কত, 20%, আইসিআইসিআই কত, 25%। তাহলে কোম্পানি তার সমস্ত কম্পিটিটরের থেকে বেশি গ্রো করেছে। মানে আমরা এখানে বুঝতে পারছি যে কোম্পানির গ্রোথ রেট কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে বেস্ট। এবার চলে আসুন, যদি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের গ্রোথ আসে কোথা থেকে আসবে? মার্কেট তো খারাপ ছিল, নিশ্চয়ই সেটা আমরা বুঝতে পারছি, সেখান থেকে আসবে না। তাহলে এসছে কিন্তু এসআইপির গ্রোথ থেকে। কোম্পানির এসআইপি কিন্তু ভালোই গ্রোথ এসছে, মোটামুটি 12% কিন্তু কোম্পানি যে এসআইপি ফ্লো সেটা কিন্তু বেড়েছে। মানে আমরা আগের কোম্পানিতে কি দেখলাম, তাদের এসআইপি ডাউন হয়ে যাচ্ছে, মানে তারা ব্যবসায়ী পাচ্ছে না। কিন্তু এই কোম্পানি কিন্তু তাদের কিন্তু এসআইপি থেকে মানে ব্যবসা আসছে। যেটা মার্কেটের ডাউনফল সেটা তো এখন আছে, সারা জীবন থাকবে না, ওটা চলে গেলে আবার কিন্তু সব ঠিক হয়ে যাবে। কিন্তু মেন জায়গাটা কিন্তু এদের ঠিক আছে। এবার যদি আপনি মোটামুটি দেখেন যে এই কোম্পানির আপনার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আমি বললাম, এবার যদি রেভিনিউ দেখেন, মানে আপনার তো অ্যাসেট গ্রোথ হচ্ছে, অ্যাসেট থেকে কোম্পানি কামাই কি? কোম্পানি যে অ্যাসেট ম্যানেজ করে সেখান থেকে ফি দিই আমরা, আপনি ফি দিই, তো সেই ফি থেকে কিন্তু তার রেভিনিউ আসে। এখানে রেভিনিউ এর গ্রোথও কিন্তু 30% এসছে। মানে যে রেটে অ্যাসেট গ্রো করছে সেই রেটে কিন্তু রেভিনিউ গ্রো করছে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কথা এখানে, মানে খুব ইন্টারেস্টিং বিষয়। মানে এটা আজকে রিসার্চ করতে গিয়ে মানে আমি গভীরভাবে ভেবে দেখলাম এবং এটাকে অ্যাপ্লাই করে দেখলাম যে সব জায়গায় কিন্তু মানে এই জিনিসটাই কিন্তু আমি দেখলাম যে আমি যেটা রিসার্চ করলাম সেটাই কিন্তু হচ্ছে। কিরকম আপনাদের সঙ্গে আমি শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। এই যে মানে ধরুন যে যে কোম্পানি মানে যারা বেশি ডাইরেক্ট ফান্ড ম্যানেজ করে, মানে আমি যদি এই কোম্পানির প্রসঙ্গে বলি, এরা কিন্তু 60% কিন্তু এদের যে মানে অ্যাসেট মানে ফান্ড সেটা কিন্তু ডাইরেক্ট চ্যানেল থেকে আসে। আবার যদি আপনি নিপ্পনের ক্ষেত্রে দেখেন সেটা কিন্তু মোটামুটি 28%, মানে অনেক কম। নিপ্পন বেশি রেগুলার পলিসি বেচে, এরা কিন্তু কম রেগুলার পলিসি বেচে। তো সুতরাং এখানে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে। দেখবেন যারা বেশি ডিরেক্ট ফান্ড ম্যানেজ করে, এই কোম্পানি কি করে, বেশি ডিরেক্ট ফান্ড ম্যানেজ করে। ডিরেক্ট ফান্ড ম্যানেজ করার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে রেভিনিউ এর যে যখন মানে ধরুন এখানে অবশ্যই এই প্রসঙ্গে আরেকটা বিষয় না বললে আপনি বুঝতে পারবেন না, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সেবি কিন্তু একটা রুল এনেছে। সেটা হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড কোম্পানির অ্যাসেট বেস, মানে সে যত বেশি অ্যাসেট ম্যানেজ করবে তাকে কিন্তু তার মানে যে এক্সপেন্স রেশিও মানে যে ফিসটা সে আমার আপনার কাছে চার্জ করে সেটা থেকে কমাতে হবে। এবার আপনি একটা জিনিস ভাবুন, আপনি অ্যাসেট ম্যানেজ করছেন, আপনাকে ফিস কমাতে হচ্ছে, তাহলে আপনার ইনকাম কমে গেল। এইবার কথা হচ্ছে আপনি যদি ডাইরেক্ট ফান্ড বেশি বেচেন তাহলে কি হবে, আপনার কিন্তু মানে ওই ডিস্ট্রিবিউটারদেরকে নিয়ে অত চিন্তা নেই। ডিস্ট্রিবিউটার কিন্তু আপনার মেন প্রায়োরিটি না। আপনি কি করবেন, ডিস্ট্রিবিউটারকে কমিশন দিয়ে কমিয়ে দেবেন। ফলে কি হবে, আপনার যেটা অ্যাসেটের গ্রোথ আসবে সেটাই আপনার রেভিনিউ গ্রোথে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু আজকে আপনি উল্টোটা ভাবুন, যে কোম্পানি বেশি রেগুলার ফান্ড আছে যেমন ওই কানাডা রবেকো, তাদের ক্ষেত্রে দেখবেন অ্যাসেটের থেকে কিন্তু রেভিনিউর গ্রোথটা কম। তার কারণটা কোথায়? তার কারণটা হচ্ছে তাদের বেশি পলিসি আছে ডিস্ট্রিবিউটারের থ্রু থেকে। এবার ধরুন সেবি বললো ভাই ফিস কম, তো ফিস তো কমিয়ে দিলে, নিজের ফিস তো কমে গেল, মানে ইনকাম কম হলো। এবার ডিস্ট্রিবিউটারকে মানে ডিস্ট্রিবিউটারকে কি তুমি কম কমিশন দিতে পারবে? না, কারণ ডিস্ট্রিবিউটারকে কম কমিশন দিলে সে তো আর কোম্পানিকে কোনো ব্যবসাই দেবে না। সেই জন্য সেখানে কিন্তু সে ডিস্ট্রিবিউটারের কমিশন কিন্তু কমাতে পারে না, ফলে হিটটা নিজে নিয়ে নেয়। এই জন্য দেখবেন মানে যেখানে রেগুলার ফান্ড বেচা হয় না সেখানে কিন্তু মানে এই রেভিনিউ গ্রোথ কিন্তু অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের গ্রোথের থেকে কিন্তু কম হয়। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আচ্ছা যাই হোক, এবার আমরা চলে আসি নিপ্পন ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ক্ষেত্রে যেটা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে কোম্পানির যদি আমি দেখি যে ইকুইটি, যে কোনো কোম্পানির ক্ষেত্রে আমরা দেখবো যে তার ইকুইটি অ্যাসেট কত গ্রো করেছে। এই কোম্পানির ক্ষেত্রে তার ইকুইটি অ্যাসেট গ্রোথ করেছে 37%। ভাবা যায় 37%, যেটা কিন্তু মানে আইসিআইসিআই এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো রেজাল্ট এসছে দেখেছি আইসিআইসিআই গ্রোথ সব থেকে বেশি 27%। এটা কিন্তু আইসিআইসিআই কেও ক্রস করে গেছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এটা,
আইসিআইসিআই এর ক্ষেত্রে আইসিআইসিআই কিন্তু অ্যাক্টিভ ইকুইটি ফান্ড ম্যানেজ করে, মানে তার যে পুরো গ্রোথটা আসছে কিন্তু অ্যাক্টিভ ইকুইটি ফান্ড থেকে। কিন্তু এর যদি 37% গ্রোথ দেখেন আপনি, তার 25% কিন্তু গ্রোথ এসছে অ্যাক্টিভ ইকুইটিতে। মানে আইসিআইসিআই থেকে এদের অ্যাক্টিভ ইকুইটি ফান্ডের যে অ্যাক্টিভ ইকুইটি থেকে মানে মিউচুয়াল ফান্ড যে ম্যানেজ করে সেখানে গ্রোথ কম এসছে। কিন্তু তাহলে এত হিউজ গ্রোথটা এলো কোথা থেকে? তারা এই কোম্পানি কিন্তু সব থেকে বেশি, যত মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনি দেখছেন এই মুহূর্তে লিস্টেড বা আনলিস্টেড আছে, সব থেকে বেশি কিন্তু তারা ইন্ডেক্স ফান্ড বিক্রি করে। এবং এই ইন্ডেক্স ফান্ডে কিন্তু তাদের মোটামুটি মানে আপনি যদি দেখেন 50%-এর উপরে কিন্তু গ্রোথ এসছে। মানে আপনি বুঝতে পারছেন তো, মানে পুরো যে ইকুইটি অ্যাসেট ম্যানেজ করে সেটা কিন্তু প্যাসিভ ফান্ড বেশি ম্যানেজ করে, গ্রোথটা আসছে কিন্তু প্যাসিভ ফান্ডের থেকে। এইটাই হচ্ছে কিন্তু ফারাক করে দিচ্ছে কিন্তু আইসিআইসিআই এর সাথে এই কোম্পানির, যে আইসিআইসিআই বেশি অ্যাক্টিভ ম্যানেজ করছে। অ্যাক্টিভ ম্যানেজ করলে সুবিধাটা কি? কারণ যত বেশি অ্যাক্টিভ ম্যানেজ মানে ফান্ড ম্যানেজ করবে তত বেশি তার ইনকাম বেশি হবে। যত বেশি প্যাসিভ মানে ইন্ডেক্স ফান্ড ম্যানেজ করবে, ইন্ডেক্স ফান্ডের কাজ কি? নিফটি যেটা, নিফটিতে যে যে শেয়ার আছে ফান্ড ম্যানেজার ঠিক সেই শেয়ারগুলোতে লাগিয়ে দেয়। তার মানে বেশি রিসার্চ করতে হয় না, মাথা লাগাতে হয় না, ফলে এখানে কিন্তু কোম্পানির আর্নিং কিন্তু কম। তো এই কোম্পানির কিন্তু এটা হচ্ছে কোম্পানির সব থেকে বড় জায়গা, যে কোম্পানি কিন্তু সব থেকে বেশি এই ফান্ড ম্যানেজ করে, এটা কিন্তু স্ট্রেংথ। এবং তার সাথে সাথে কিন্তু মার্জিন কিন্তু কম হওয়ার কারণ। তো এখানে আরেকটা বিষয়ও কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ, যেটা মানে মানে আপনি বলতে পারেন এগুলো মানে খুব সুন্দর কেস স্টাডি। কেস স্টাডিটা কোথায়? আপনি যদি অবশ্য তার আগে আমি একটু মার্কেট শেয়ার নিয়ে বলে নিই। কোম্পানি যদি দেখেন এই মুহূর্তে কিন্তু তাদের মার্কেট শেয়ার কিন্তু গত বছরের থেকে বাড়িয়েছে, প্রায় 9%-এর কাছাকাছি কিন্তু এই কোম্পানির কিন্তু মার্কেট শেয়ার আছে। এবার মার্কেট শেয়ারের দিক থেকে কোম্পানি কিন্তু 4 নম্বরে। 1 নম্বরে এসবিআই, কিন্তু এসবিআই তো শেয়ার মার্কেটে লিস্টেড না। দ্বিতীয় স্থানে কে আছে? দ্বিতীয় স্থানে আছে আপনার আইসিআইসিআই। তাদের মার্কেট শেয়ার কত পার্সেন্ট? মোটামুটি ধরুন 13.5%। এইচডিএফসির মার্কেট শেয়ার কত? এইচডিএফসি 11.5%। এই কোম্পানি কিন্তু 9%, মানে 4 নম্বরে আছে। এবং যদি লিস্টেড স্পেসে দেখেন 3 নম্বরে আছে। মার্কেট শেয়ার কিন্তু কম, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট শেয়ারের যে গ্রোথটা, মানে কত বেশি মার্কেট শেয়ার অ্যাচিভ করেছে, মানে রেট অফ চেঞ্জ যদি ধরি, তাহলে কিন্তু এই কোম্পানির মার্কেট শেয়ারের মানে পেস সব থেকে বেশি। মানে এ কিন্তু সব থেকে বেশি মার্কেট শেয়ার কিন্তু গত 1 বছরে গেইন করেছে। শুধু 1 বছরে না, আমি এই কোম্পানিটা লাস্ট 3 বছর ধরে ট্র্যাক করছি। তারা কিন্তু সব থেকে বেশি রেটে কিন্তু মার্কেট শেয়ার কিন্তু ক্রমাগত গ্রোথ করেই যাচ্ছে, মার্কেট শেয়ার ক্যাপচার করে যাচ্ছে। কিন্তু ওভারঅল মার্কেট শেয়ারে কিন্তু এরা এখনো আইসিআইসিআই এইচডিএফসি থেকে কিন্তু পিছিয়ে আছে। এবার যদি আপনি দেখেন যে এটা তো গেল ওভারঅল মার্কেট শেয়ার, ইকুইটির যে মার্কেট শেয়ার, ইকুইটি অ্যাসেট যে ম্যানেজ করে সেখানেও কিন্তু কোম্পানি মার্কেট শেয়ার বাড়িয়েছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, মার্কেট শেয়ার যে বাড়িয়েছে ওভারঅল ক্ষেত্রে কিন্তু তারা আইসিআইসিআই থেকেও বেশি বাড়িয়েছে মার্কেট শেয়ার। কিন্তু পেসটা যদি আপনি মানে এই যে রেট অফ চেঞ্জ, এটা যদি আপনি ইকুইটির ক্ষেত্রে দেখেন, সেখানে কিন্তু রেট অফ চেঞ্জ কিন্তু কম। রেট অফ চেঞ্জটা কেন কম? আইসিআইসিআই এর ক্ষেত্রে কিন্তু যদি দেখেন রেট অফ চেঞ্জটা কিন্তু বেশি। আইসিআইসিআই কিন্তু 13.8% ছিল লাস্ট কোয়ার্টারে ইকুইটি অ্যাসেট ম্যানেজ করতে, এই কোয়ার্টারে 14.2%। কিন্তু এই কোম্পানির কিন্তু মানে বেড়েছে, অতটা কিন্তু বাড়েনি। তার কারণ আমি প্রথমেই বললাম একটু আগে, মেন সমস্যাটা কোথায়? এই কোম্পানি বেশি কিন্তু প্যাসিভ ফান্ড ম্যানেজ করে। এই প্যাসিভ ফান্ড ম্যানেজ করার কারণে কিন্তু আলটিমেটলি আইসিআইসিআই কিন্তু কোম্পানিকে গোল দিয়ে কিন্তু বেরিয়ে গেছে। এইখানেই কিন্তু হচ্ছে মেন জায়গাটা কিন্তু লুকিয়ে আছে। এইবার চলে আসি মানে আরেকটা মানে ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে ইনভেস্টর বেস। এই কোম্পানির হাতে কিন্তু সব থেকে বেশি ইনভেস্টর আছে। এবার আপনার মনে কোশ্চেন ওঠা উচিত, যার কাছে সব থেকে বেশি ইনভেস্টর থাকবে সে সব থেকে বেশি ফান্ড ম্যানেজ করবে। কিন্তু কথা হচ্ছে সব থেকে বেশি ইনভেস্টর থাকা সত্ত্বেও কোম্পানি কিন্তু আমরা দেখেছি যে ফান্ড ম্যানেজ করছে সেটা কিন্তু আইসিআইসিআই থেকে বা এইচডিএফসি থেকে কম। তো এই ক্ষেত্রে আমরা আইসিআইসিআই এইচডিএফসি যে আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম আইসিআইসিআই এর কিন্তু ইনভেস্টর কম, কিন্তু কম ইনভেস্টর থাকা সত্ত্বেও তারা কিন্তু 11,000 বেশি বিলিয়ন, 11,000 বিলিয়নের উপর কিন্তু তারা ফান্ড ম্যানেজ করছে। আইসিআইসিআই এইচডিএফসির কিন্তু ইনভেস্টর তার থেকে বেশি, তা সত্ত্বেও তারা কিন্তু 9,000-এর উপর সামথিং 9,000 সামথিং বিলিয়ন ফান্ড ম্যানেজ করছে। এই কোম্পানির ইনভেস্টর কিন্তু এইচডিএফসি আইসিআই সবার থেকে বেশি, কিন্তু এরা ফান্ড ম্যানেজ করছে কম। এটা কখন হতে পারে? তখনই হতে পারে, তার কারণটা হচ্ছে আপনি ভেবে দেখুন, আইসিআইসিআই এর বেশিরভাগ পলিসি আসে হচ্ছে মানে ব্যবসা আসে রেগুলার ফান্ড থেকে। রেগুলার ফান্ডে কারা? ডিস্ট্রিবিউটার থাকে। তো ডিস্ট্রিবিউটার জেনারেলি পুশ করে, ডিস্ট্রিবিউটার পুশ করে, সেই জন্য কিন্তু মানে কি হয়, একটা ব্যক্তি ধরুন আমি একই সাথে ওই আইসিআইসিআই এরই 4টে 5টা নিয়ে নিয়েছি, ডিস্ট্রিবিউটার এসে আমাকে পুশ করেছে, কারণ ডিস্ট্রিবিউটারের কমিশন ওরা বেশি দেয়। আর এক্ষেত্রে ধরুন এইচডিএফসি যেটা রয়েছে বা আজকে নিপ্পন যেটা রয়েছে, তারা কিন্তু অত বেশি ডিস্ট্রিবিউটারের সাথে কাজ করছে না। ফলে কি হচ্ছে, এরা যে পলিসিগুলো বেশি সেল করছে ডাইরেক্ট চ্যানেল থেকে, মানে ধরুন আপনি ওই অ্যাপ থেকে গিয়ে বেশি করে নিচ্ছি, আবার ধরুন মানে তাদের অফিসে গিয়ে বেশি করে নিচ্ছি, মানে যেহেতু ডাইরেক্ট চ্যানেলের মাধ্যমে কিন্তু বেশি কাজ করছি, সেক্ষেত্রে কিন্তু এদের
মানে এই যে ইনভেস্টরের সংখ্যা বেশি হলো, সেই ইনভেস্টররা কিন্তু মানে পুশ করার ব্যাপার নেই। মানে জেনারেলি ধরুন আমি একটা দুটো পলিসি করছি একই নিপ্পনের আন্ডারে, সেখানে আইসিআইসিআই এর কি হচ্ছে, মানে ডিস্ট্রিবিউটার এসে আমাকে পুশ করছে, যার জন্য আমি মানে 4টে 5টা করিয়ে নিচ্ছি। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, ওইখানে কিন্তু যেহেতু ডিস্ট্রিবিউটারের পুশ বেশি, সেহেতু কিন্তু ওরা কম ক্লায়েন্ট থেকেও কিন্তু বেশি অ্যাসেট ম্যানেজ করে। এখানে কিন্তু সেটা সম্ভব নয়, এখানে কিন্তু ইনভেস্টর বেশি থাকলেও অ্যাসেট কিন্তু তারা কম ম্যানেজ করে এই কারণে, কারণ এখানে পুশ করার ব্যাপারটা কিন্তু নেই। এবার যেটা ডাইরেক্ট ফান্ড নিয়ে বলা, সেটা হচ্ছে এইচডিএফসি কিন্তু আইসিআইসিআই থেকে বেশি কিন্তু ডাইরেক্ট ফান্ড ম্যানেজ করে। সেই জন্য আমরা দেখেছি এইচডিএফসি কিন্তু তার যে মার্জিন, সেই মার্জিন কিন্তু আইসিআইসিআই থেকে কিন্তু বেশি, মানে আইসিআইসিআই কিন্তু সব দিকে কিন্তু বিট করেছে পুরো ইন্ডাস্ট্রিকে, কিন্তু আমরা দেখবো মার্জিন কিন্তু এইচডিএফসির বেশি, কারণ তারা বেশি ডাইরেক্ট ফান্ড ম্যানেজ করে। আবার এই যে কোম্পানি, সে কিন্তু এইচডিএফসির থেকেও বেশি ডাইরেক্ট ফান্ড ম্যানেজ করে, মানে কম, মানে তার যে নিয়ারেস্ট কম্পিটিটর এইচডিএফসি আইসিআইসিআই দুজনের থেকে ডাইরেক্ট ফান্ড বেশি ম্যানেজ করে। তাহলে হিসাব মতো এর মার্জিন ওদের থেকে বেশি হওয়ার কথা কম্পিটিটরদের থেকে, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু উল্টো, মার্জিন কিন্তু এইচডিএফসি এবং আইসিআইসিআই থেকেও কম। এর কারণটা হচ্ছে প্রথমেই যেটা আমি বলছিলাম, তার কারণ হচ্ছে বেশি পরিমাণে প্যাসিভ ফান্ড ম্যানেজ করে, ইন্ডেক্স ফান্ড ম্যানেজ করে। কারণ ইন্ডেক্স ফান্ডে যে তাদের যে কমিশন বা তাদের যে আর্নিং, সেটা কিন্তু অনেক কম থাকে। ইন্ডেক্স ফান্ড ম্যানেজ করে কিন্তু কোম্পানির কিন্তু বেশি পয়সা আসে না। এই জন্য আপনি দেখবেন যে কোনো ইন্ডেক্স ফান্ড আপনি যদি ইনভেস্ট করেন, দেখবেন তার এক্সপেন্স রেশিও কিন্তু অনেক কম যে কোনো অ্যাক্টিভ ম্যানেজ ফান্ডের থেকে। তো এটাই যদি সে বেশি ম্যানেজ করে, আলটিমেটলি কি হলো, বেশি ডাইরেক্ট ফান্ড ম্যানেজ করছে যেহেতু, তার বেশি কিন্তু মার্জিন আসার কথা ছিল, কিন্তু সেটা আসছে না, কারণ এইটা কিন্তু সে বেশি প্যাসিভ ফান্ড ম্যানেজ করছে বলে। কিন্তু এইচডিএফসির যদি আপনি দেখেন বা আইসিআইসিআই এর ক্ষেত্রে যদি দেখেন, তাদের প্যাসিভ ফান্ড কিন্তু খুব সামান্য। তাদের মেজরিটি মানে ধরুন 95%-এর উপর, 95%-এর উপর তারা কিন্তু আপনার অ্যাক্টিভ ফান্ড কিন্তু তারা ম্যানেজ করে। তো এই হচ্ছে মানে মোদ্দা আলোচনা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মানে গোটা যদি ইন্ডাস্ট্রিটাকে আমরা দেখি, আদিত্য বিড়লা সানলাইফ কোম্পানি সেটা কিন্তু মার্কেট শেয়ার লুজ করছে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম কানাডা রবেকো, মানে এই ধরনের কোম্পানি কানাডা রবেকো, আদিত্য বিড়লা, এরা কিন্তু পুরোপুরি মার্কেট শেয়ার লুজ করছে, মানে এরা কিন্তু সেক্টরে লুজার। এবং একইভাবে সেইখানে আমরা যদি দেখি মোস্ট যে 3টে কোম্পানি এখানে ভালো পারফরমেন্স করেছে, সব থেকে ভালো যদি আমাকে 1 নম্বরে গ্রেডিং করতে হয়, তাহলে আমি আইসিআইসিআই প্রুডেনশিয়ালকে রাখবো। যদিও কিন্তু নাম্বার কিন্তু বেশ কিছু ভালো এসেছে কিন্তু নিপ্পনের, আইসিআইসিআই থেকেও কিন্তু বেটার এসছে, কিন্তু তাও 1 নম্বরে রাখতে পারছি না। তার কারণটা হচ্ছে এই একটাই কারণ যে সে প্যাসিভ ফান্ড বেশি ম্যানেজ করে, সুতরাং তার আর্নিং কিন্তু আইসিআইসিআই থেকে কম হয়। তো এই জন্য আমি আইসিআইসিআই কে 1 নম্বরে রাখবো। সেকেন্ড পজিশনে রাখবো কিন্তু আমি নিপ্পন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, নিপ্পন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটাকে। এই কোম্পানিটা কিন্তু মোটামুটি লাস্ট 3-4 বছর ধরে আমি ট্র্যাক করছি, কোম্পানি কিন্তু কনসিস্টেন্টলি ভালো করে আসছে। এবং 3 নম্বরে রাখবো এইচডিএফসি এএমসি কে। এইচডিএফসি কিন্তু মোটামুটি ইন্ডাস্ট্রি যে রেটে গ্রোথ করে, যেহেতু এইচডিএফসি একটা বিশাল বড় অ্যাসেট মানে ম্যানেজ করছে, সুতরাং ইন্ডাস্ট্রি মানে এবং ইনভেস্টর বেসও বিশাল বড় রয়েছে, মোটামুটি এইচডিএফসি আমি দেখেছি ওই ইন্ডাস্ট্রির আশেপাশে কিন্তু গ্রোথ করে, মানে ইন্ডাস্ট্রি গ্রোথের আশেপাশেই তাদের গ্রোথ থাকে। তো ওভারঅল এই সেক্টরে কিন্তু সব থেকে মানে আমার মতে উইনার হচ্ছে আইসিআইসিআই প্রুডেনশিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তারপরে কিন্তু নিপ্পন। তো আপনারা, আশা করি এই ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে, এইখানে দেওয়া যে সমস্ত ইনফরমেশন গুলো আপনারা কিন্তু নিজে মানে নিজেদের রিসার্চ করার কাজে লাগান। এমন নয় যে আমার দেখে অন্ধের মতো মানে আপনি ইনভেস্ট করে দেবেন ওই, মানে দাদা বললো যে কি বলে আইসিআইসিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে বেস্ট, সুতরাং আমরা আইসিআইসিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে গিয়ে চোখ বুঝে পয়সা লাগিয়ে দিলাম। এই কাজটা কখনো করবেন না। আপনারা আপনাদের নিজেদের রিসার্চ করুন, এখানে দেওয়া তথ্যগুলোকে ব্যবহার করুন, করে আপনি আপনার রিস্ক রিওয়ার্ড এবং ভ্যালুয়েশন অনুযায়ী কোনো শেয়ারে, দেখুন শেয়ার কিন্তু ভালো হতে পারে, শেয়ার মানে সব শেয়ারই, মানে বহু ফান্ডামেন্টাল শেয়ার আছে, মানে ফান্ডামেন্টালি গুড কোম্পানি আছে, যারা কিন্তু মানে শেয়ার হিসাবে তাদের কিন্তু কোনো মানে 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 শেয়ার হিসাবে কিন্তু তারা কিন্তু অসাধারণ, মানে সেই শেয়ারগুলো কিন্তু বিজনেস কিন্তু অসাধারণ, আমি যেটা বলতে চাইছি। কিন্তু আপনি দেখবেন সেটা কিন্তু ব্যবসা ভালো হলেই যে সবসময় কিন্তু ঠিকঠাক ভ্যালুয়েশনে থাকবে তা নয়। সুতরাং কিন্তু আপনাকে কোনো শেয়ার সঠিক টাইমে কিন্তু কিনতে হবে, যখন ভ্যালুয়েশন লো থাকবে, এবং বেচতে হবে তখন যখন কিন্তু সেটা একটা নির্দিষ্ট সার্টেন হাই ভ্যালুয়েশনে যাবে। সুতরাং এখানে কিন্তু সঠিক টাইমে এন্ট্রি এবং এক্সিটের উপরই কিন্তু পুরো খেলাটা। সুতরাং অন্ধের মতো কিন্তু এখানে কিনে কিন্তু লাভ নেই, কারণ আপনি ইউটিউবের ভিডিও শুনে এন্ট্রি করে নেবেন, কিন্তু পরবর্তীকালে যদি শেয়ার পড়ে যায় আপনি কিন্তু প্যানিক করে সেল করে দেবেন, এক্সিট করতে পারবেন না। সেই জন্য সঠিকভাবে নিজের ভ্যালুয়েশন শিখুন। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে দাদা আপনি ভ্যালুয়েশন কি করে করব সেটা নিয়ে একটা ভিডিও বানান, বা ভ্যালুয়েশন নিয়ে একটা আলোচনা করুন আলাদা ভিডিওতে, তাহলে আমি দেখাবো যে ভ্যালুয়েশন কিভাবে করতে হয়। বা ধরুন একটা কোম্পানির ম্যানেজমেন্ট গাইডেন্স দিয়েছে পরের বছরের জন্য বা তার পরের বছরের জন্য, তাহলে সেটাকে আমরা কিভাবে প্রজেকশন করে
একটা ভ্যালুয়েশন মানে শেয়ারের বার করতে পারি। বাট সেটা কিন্তু একটা এডুকেশনাল ভিডিও, সেটা কিন্তু কোনো স্টক রেকমেন্ডেশন হবে না। তো শেষ পর্যন্ত একটাই কথা, যদি ভালো লেগে থাকে নিজের ফ্যামিলির সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন এবং পাশে থাকা যে নোটিফিকেশনটা অন করে রাখুন, যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন। তো এই বলে আজকে রাতের মতো শেষ করছি, ভালো থাকবেন।